হ্যালো বন্ধুরা, সেরেন্ডিপিটিস ড্রামার এপিসোড 3 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যখন এখানে হংজুকে জুনহো ডিস্টার্ব করছে তখন হুইয়ংই উদ্ধার করে। হুইয়াং বলে, তুমি মেয়েটিকে কেন ডিস্টার্ব করছো? জুনহো বলে, আমি জানি ওর আমার প্রতি এখনও ফিলিংস আছে। এরপর হাত ধরে হুইয়ং হংজুকে নিয়ে দূরে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকে যে জুনহো চলে গেছে কিনা। বেশি ইন্টারেস্ট তো থাকে হংজুর। এখানে জুনহো চলে যাওয়ার পর ওরা দুজন বাইরে বেরিয়ে আসে। তারপর বলে যে তোমাকে অসংখ্য ধন্যবাদ, বিশেষত তোমার এই হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এটা বলে হংজু চলে যায়। হংজু চলে যাওয়ার পরও হুইয়ং ওকে ফিল করতে থাকে। এরপর তো হংজু নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। ওকে ওর বস হেসিয়ক বলে যে তোমাকে অ্যানিমেশন মুভিটা বানাতে হবে, কিন্তু হংজু রাজি হয় না, বলে আমি এটার মধ্যে পড়তে চাইছি না। কিন্তু ওর বস ওকে বলে তোমাকে এটা করতেই হবে, এটা তোমার জন্য একটা বড় অপরচুনিটি। সামনে অ্যানিভার্সারি আসছে আমাদের কোম্পানির, এই কাজটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আমি তোমাকে যেটা বলছি সেটা করো। এবার হংজুর ইচ্ছা না থাকলেও এটা করতে হবে। অ্যাভানগ্রেট লাভ স্টোরি, এই বইটা নিয়ে একটা দারুণ স্মৃতি রয়েছে। এদিকে হুইয়ং এই কথাটাই ভাবতে থাকে। ঠিক তখনই ওর আঙ্কেল ওকে গরম কফি দিতে যায় আর বলে যে এখানে ওই ছেলেটা জুনহোর এক্স বয়ফ্রেন্ড। এই কথাটা শোনার পর হাত থেকে কফিটা পড়ে যায়। জুনো ফোনে কারোর সাথে একটা কথা বলতে থাকে। সে ওকে বলে, তুমি তোমার নোভেলটা এখনো র্যাপড আপ করোনি? তুমি আজব ধরনের ছেলে, তুমি সব পারো বলো নিজের স্বার্থের জন্য। জুনো বলে, না সেরকম কিছু নয়। তখন বলে, তুমি কি হংজোর সাথে আবারও দেখা করেছো? ও তার কোনো উত্তর দেয় না। এদিকে হংজো এই অ্যাভানগ্রেট লাভ স্টোরি বইটা নিয়ে দেখভাল করতে থাকে। এরপর হুইয়ংকে ওর আঙ্কেল বলে যে তুই জানিস ওই ছেলেটা ওর এক্স বয়ফ্রেন্ড। তখন হুইয়ং বলে, হ্যাঁ আমি কিছুটা জানি। একদিন যখন আমার ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশন ছিল, স্যার তো আমার উপর অনেক ভরসা ছিল। কিন্তু তুমি জানো আমি কি করেছিলাম? যেখানে আমার কম্পিটিশনে যাওয়া উচিত ছিল সেদিন আমি হংজুর একটা ছবি দেখতে পাই। আমি ফিল করি ও আমার জন্য অনেক স্পেশাল। আমি যখন এখানে অলিম্পিয়াড কম্পিটিশনের জন্য বাইরে বেরিয়ে যাচ্ছিলাম তখন স্কুল থেকে দেখি একটা মেয়ে ভূতের মতন অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে আসে। প্রথমে আমি বুঝতে পারিনি যে ওটা হংজু। হংজু স্কুল বাঙ্ক করে কোথাও একটা যাচ্ছিল। আমি ওর ব্যাগটা টেনে ধরি। ও তখন বলে, তুমি আমাকে কেন আটকাবার চেষ্টা করছো? আমি তখন ওকে ছেড়ে দিই। কিন্তু আমি যখন দেখি যে আমার কম্পিটিশনের টাইম হয়ে যাচ্ছে তার সত্ত্বেও আমি অদ্ভুতভাবে মন্ত্রমুগ্ধ সাপের মতন পেছন পেছন যেতে থাকি। হংজু একটা বাসে চড়ে, ওর কাছে একটা গিফট ছিল। যে গিফটটা হয়তো জুনহোর জন্যই ছিল। ওকে বাসে চড়তে দেখে আমিও বাসের টিকিট কেটে ওরই সাথে চলে যাই। আমি জানি না কেন আমি সেদিন ওর পিছন করেছিলাম। আমাকে বাড়ি থেকে মা ফোন করে, কিন্তু আমি কারোর ফোনই রিসিভ করি না। তারপরে আমি অনেক দূর চলে যাই, যেখানে ও যায় সেখানেই। এরপর আমি সিওল চলে যাই। সিওল যাওয়ার ফিরতি বাসের টিকিট কাটার সময় আমার সাথে এখানে হংজুর দেখা হয়ে যায়। হংজু বলে, তুমি কি আমাকে ফলো করছো? আমি তখন আর মিথ্যে কথা বলি না, বলি যে হয়তো বা। তারপরে হংজু আবারও চলে যায়। এর পরের বাসে যখন হংজু ওঠে আমিও হংজুর সাথে একই বাসে উঠি। অঞ্জু বলে, আমি তো দেখছি তুমি সত্যি আমাকে ফলো করছো। তো ঠিক আছে, এখানে আমি নামবো, তুমি বসে রয়েছো কেন? তুমিও আমার পেছন পেছন নেমে এসো। কথাটা বলার পর হুইয়ং ওর সাথে বাস থেকে নেমে যায়। এরপর ওরা দুজনেই হাঁটতে থাকে। হুইয়ং জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? অঞ্জু বলে, আমি আমার মনের কথা আমার মনের মানুষকে জানাতে যাচ্ছি। তো হুইয়ং খেয়াল করে ওরা একটা মিলিটারি ক্যাম্পের কাছাকাছি চলে এসেছে। এখানে আসার সঙ্গে সঙ্গেই হংজু চুলে একটা সুন্দর ক্লিপ লাগিয়ে নেয় আর নিজে হালকা মেকআপ করে নেয়। কথা জিজ্ঞেস করলে হুইয়ংকে বলে যে আমি এখানে আমার মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে এসেছি। এটা বলে ওর সামনে এগিয়ে যায়। হুইয়ং মাথায় হাত দিয়ে বসে পড়ে বলে, আমি ভাবতে পারিনি সেই দিনও অ্যাকচুয়ালি জুনহোকে প্রপোজ করতে গেছিল। ওর আঙ্কেল বেইকুক অবাক হয়ে যায়, বলে তার মানে আমাদের এই হংজুই তোর প্রথম ভালোবাসা? আমি সত্যি বুঝতে পারছি না তুই কি করে এরকম কাজটা করলি। আর আরেকটা কথা, ও কিন্তু তোর টাইপের মেয়ে নয়, তুই কেনই বা ওর পেছনে পড়েছিলিস? তারপরের সিনে আমরা এখানে হেজিকে দেখি। হেজির সাথে এখানে জোসেফের দেখা হয়। জোসেফকে বলে যে তোমাকে একটা কথা বলি, তোমার চুল টুল সবই ভালো, কিন্তু তোমার একটুখানি ডার্মাটোলজিকের কাছে দেখা উচিত। তো এখানে ওর মা ওকে নিয়ে অনেক গর্ব করতে থাকে। তো এখানেও মজা করে কথাটা বলে চলে যায়। জোসেফ কিন্তু এখানে মনে মনে হেজিকে পছন্দ করতে শুরু করে। তখনও বলে যে তুমি কি সিরিয়াসলি কথাটা বললে? তখন হেজি বলে, আমি কি তার জন্য তোমাকে প্রুফ দেবো? আচ্ছা একটা কথা বলো তো, অঞ্জুর সাথে সেদিন তুমি ডেটে গিয়ে তোমার কেমন লাগছিল? হেজি এই ব্যাপারটায় কোনো উত্তর দেওয়ার আগে ওখান থেকে বেরিয়ে চলে আসে।
তার পরের সিনে আমরা ওর আঙ্কেলকে দেখি বেইকুক এখানে গাড়ি নিয়ে চলে আসে, কিন্তু ওর বাড়ির সামনে এখানে অন্য কেউ গাড়ি পার্ক করে রাখে। তাকে ফোন করতে গেলে ফোনটাও লাগে না। এরপর ও অফিসে চলে আসে। এখানে অফিসে এসে দেখে ওখানে হুইয়ং বসে রয়েছে, কিছু একটা যেন হাবিজাবি চিন্তা করছে। ওর অফিসে প্রমোশন হয়ে গেছে। অফিসের সমস্ত লোকেরা ওকে অদ্ভুত দৃষ্টিতে দেখতে থাকে। ওর আঙ্কেল বেইকুক এসে বলে, তোর মা বারবার ফোন করছে, বলছে তোকে ফিরে যেতে, তোর তো অফিসে প্রমোশন হয়ে গেছে। কথাটা যেন না শোনার ভান করে হুইয়ং এখান থেকে চলে যায়। হুইয়ং যে আসলে জীবনে কি চায় ও নিজেও জানে না। এরপর হুইয়ং পথে হাঁটতে থাকে। ওর পেছন পেছন কিন্তু হংজু আসছিল, কিন্তু হংজু ওকে দেখেও না দেখার ভান করে চলে যেতে থাকে। কিন্তু হংজুকে ও একটা সামনের আয়নায় দেখে নেয়। আর তখন হংজুকে বলে, তুমি আমার পেছন পেছন আসছিলে কেন? তখন হংজু ওকে উত্তর দিয়ে বলে, না সেরকম কিছু নয়, আসলে তুমি ইউএসএ ফিরে যাবে তাই না, তাই জন্য আমি ভাবছি বেশি কথা না এগোনোই ভালো। হুইয়ং বলে, তুমি কি আগের দিনের জন্য অস্বস্তি ফিল করছো? তো তখন ওরা তিনজনে মিলে এখানে চিকেন লেগ পিস খেতে আসে। ফ্রাইড চিকেন খেতে এসে একটা জিনিস ফলো করে, ওখানে আগে থেকেই হেজিকে উপস্থিত রেখেছিল। অ্যাকচুয়ালি হেজির জন্যই এসব প্ল্যান করেছিল। হংজু এই ব্যবহারটা দেখে এখানে হুইয়ং অবাক হয়ে যায়। তখনও বলে যে তুমি কি আমাকে সত্যি অ্যাভয়েড করতে চাইছো আগের দিন তোমার হাত ধরেছিলাম বলে? হেজি এদের দুজনের মুখের এক্সপ্রেশন দেখে একটু অবাক হয়ে যায়। তখনও এক্স্যাক্টলি তাকিয়ে বলে, হংজু তুমি একটা ইডিয়েট আর স্টুপিড, তুমি কিচ্ছু বোঝো না, তুমি আগেও ভুল করেছিলে, আজও ভুল করতে যাচ্ছ। হুইয়ং এর মুখে এরকম কথা শুনে হংজু একটু রেগে যায়, কিন্তু হেজি এদের দুজনের মুখের এক্সপ্রেশন ফিল করে বুঝতে পারে যে হুইয়ং এর মনে একটা অদ্ভুত ফিলিংস চলছে। ও হয়তো হংজুকে মনে মনে ভালোবেসে ফেলেছে। এবার যখন হংজু খাবার আনতে যায়, তখন এই প্রশ্নটা এখানে জিজ্ঞেস করে হেজি, বলে তুমি সত্যি কি ওকে লাইক করো নাকি? এদিকে একটু রাগ হওয়ার কারণে হংজু ওখান থেকে চলে যায়। হংজু বলে, তোমরা খাবার খাও, আমি আসছি। হেজি মনের দুঃখে বিয়ার খেতে থাকে। এক প্রকারের মুখে আজকে হুইয়ং না বললেও ওকে এখানে বুঝিয়েই দেয় যে তোমার প্রতি আমার কোনো ফিলিংস নেই। হুইয়ং বাক্য বারণ করলো, ও কথা শোনে না। তারপরে হংজুকে দেখি ও এখানে ওদের বেস্ট ফ্রেন্ড সাংপিলের রেস্টুরেন্টে খেতে চলে আসে। সাংকিলকে বলে যে আজকে আমি বেশি কিছু খাইনি, মনটাও ভালো নেই, টেস্টি কিছু খাবার বানিয়ে দাও। তখন হেজির কথা জিজ্ঞেস করলেও বলে হেজি তো এখানে হুইয়ং এর সাথে টাইম স্পেন্ড করছে, ওরা ডেটে রয়েছে। এখানে যখন হেজি হুইয়ংকে জিজ্ঞেস করে যে তোমরা সত্যি কি একে অপরকে ভালোবাসো, তখন 10 বছর আগের কথা জিজ্ঞেস করে, 10 বছর আগেই বা এমনটা কেন করেছিলে? তখন হুইয়ং বলে, আমি সবটা বলতে পারবো না তোমাকে। এরপরেও জিজ্ঞেস করে, আচ্ছা ও পড়াশোনায় ভালো, কেমন ছেলে বলো তো, কারণ ও আমাকে স্টুপিড বলেছে। তখন সাংপিন বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে, তুমি এক প্রকারের স্টুপিডই আছো। তারপর ওর জন্য অমলেট বানাতে বানাতে ওকে বলে, তুমি এক্স্যাক্টলি কি চাও? তখন এখানে ও বলে যে আমি জানি না আমি কি চাই, আমাকে এই মুহূর্তে আমার অ্যানিমেশন নিয়ে ভাবতে হবে, কারণ যেটা আমি করতে চাই না সেটা আমাকে আবারও করতে হচ্ছে। অদ্ভুতভাবে হুইয়ং এর মনটা খারাপ হয়ে যায়। হয়তো হংজুর সাথে ওর জীবনে আবারও দেখাটা না হলেই পারতো। ও বারবার করে নিজের ফোন চেক করতে থাকে। আর এখানে হংজুরও মুডটা অফ ছিল, যেহেতু জুনোর সাথে ওর আবারও দেখা হয়েছে। তখনও মনে মনে ভাবে যে ফালতু এদেরকে ডিস্টার্ব করে লাভ নেই। হেজি আর এখানে হুইয়ং হয়তো খুব ভালো টাইম স্পেন্ড করছে, কিন্তু আসল সত্যিটা তো ও জানে না। এরপর নিজের রুমে এসে ও চুপচাপ শুয়ে পড়ে। খাটের তলা থেকে সেই পুরনো গল্পের বইগুলো, এখানে পেপারসগুলো বের করে। আর সেখান থেকেই আভান্ট গ্রেন্ট লাভ স্টোরির বইটাও বের করে, যেটার জন্য এত কিছু। ও এখানে প্রথম যখন পিটার স্পেনে চাকরি করতে গেছিল, তখন এই বইটাই ওকে চাকরি পেতে সাহায্য করেছিল, কারণ একাডেমিক কোয়ালিফিকেশন ওর খুব বেশি ছিল না, কিন্তু ওর বস ওর উপর ভরসা করে। ও বলে আমি সুন্দর অ্যানিমেশন বা ডিজাইন করতে পারবো। পিটার স্পেনের বস হেইসেক বলে যে ঠিক আছে, আমি তোমাকে একবার বিশ্বাস করে ছাড়ছি। আর তখন থেকে ওর পিটার স্পেনের চাকরি পাওয়া। এই পরের দিন সকালবেলা হয়ে যায়, তখন হংজু আবারও অফিস যায়। ছুটতে ছুটতে অফিসে গিয়ে ওর বসকে বলে যে তুমি যা বলবে আমি সব করব। আমি বুঝতে পেরেছি আমার জীবনে কি করা উচিত, কাজই হচ্ছে আসল। তারপরে বেইকুককে দেখি। আঙ্কেল বেইকুক ওকে বলে, তুই কি সত্যি ফিরে যেতে চাস ইউএসএ? হুইয়ং বলে, তবে নয় তো কি। তখন ও বলে যে তুই কি সত্যি এয়ারপোর্ট যাচ্ছিস? আঙ্কেলকে বাই বলে চলে যায়। তার পরের সিনে আমরা জোসেফদের দেখি। ও এখানে ফুটবলের কোচ ছিল, ফুটবল খেলা শেখাচ্ছিল।
আর এদিকে হেজিকে দেখি, হেজিকে যখন হংজু ফোন করে ও তখন ফোনটা ইগনোর করতে থাকে। এখানে জোসেফ নিজেদের স্টুডেন্টকে খেলা শেখাতে শেখাতে হঠাৎই হেজির সামনে এসে ভাবে কথা বলবে, কিন্তু মনের ভেতর অস্বস্তি থাকায় কথা না বলেই চলে যাচ্ছিল। হেজি নিজে যেচেই জোসেফের সাথে কথা বলে, বলে তোমার কিরকম ফিল হয়েছিল তুমি যখন প্রথমবার এখানে হংজুর সাথে দেখা করতে গেছিলে? তখনও বলে সেরকম কিছু নয়। তখন হেজি ওকে প্রশ্ন করে, আচ্ছা তুমি এটা যদি জানতে পারো যে তুমি যাকে ভালোবাসো সে হয়তো তোমার বন্ধু বা তোমার ক্রাশের সে ভালোবাসার মানুষ, তখন তুমি কি করবে? তখনও বলে যে এটা আমি তাকে মেনে নেবো, যে কোনো সম্পর্কই পৃথিবীতে নর্মাল, একটা মানুষ আরেকটা মানুষকে তো ভালোবাসার অধিকার অবশ্যই রয়েছে। এরপর ফ্ল্যাশব্যাকের ঘটনাগুলো হুইয়ং ভাবতে থাকে। যেদিন মিলিটারি ক্যাম্পে গিয়ে ওরা দুজনে খোঁজ করেছিল জুনো সেদিন ওখানে ছিল না, যে কারণে মনটা হংজুর ভেঙে যায়। মন খারাপ করে চুপ করেছিল। সেদিন হুইয়ং জানতো না কেন ও এখানে ম্যাথ অলিম্পিয়াড কম্পিটিশনে না গিয়ে এখানে হংজুর পেছন পেছন চলে এসেছিল। এরপর ওরা দুজনে টপ রামেন খেতে একটা রেস্টুরেন্টে চলে আসে। রেস্টুরেন্টের মহিলা বলে, আমার রান্না একটু ঝাল, তাই তোমরা জল কাছে নিয়েই বসো। হংজু ইচ্ছা করে এই টপ রামেনগুলো খেতে খেতে হাউমাউ করে কাঁদতে থাকে আর বলে, রান্নায় খুব ঝাল হয়েছে, আমি খেতে পাচ্ছি না। মহিলাটি বুঝতে পারে যে মেয়েটা কোনো কারণে ইমোশনাল হয়ে রয়েছে। তো এখানে হুইয়ং বুঝতে পারে না হঠাৎ করে হংজু এত কান্নাকাটি কেন করছে। তখন ওকে বলে যে তোমার কি সত্যি ঝাল লেগেছে, তাহলে তুমি খাবারটা কেন খাচ্ছ? এরপর দুজনে ঝগড়া করতে লাগে। মহিলাটি এসে একটা টিস্যু দিয়ে যায়, বলে তুমি নিজের হাতে করে ওর চোখের জল মুছে দাও, কিন্তু হুইয়ং এর সেই সাহসটা হয় না। তখনও বলে যে ঠিক আছে চলো আমরা তাড়াতাড়ি এই খাবারটা শেষ করে দিয়ে জুনোর কাছে আরেকবার যাই, আমি বুঝতে পেরেছি তোমার মনে দুঃখটা কোথায়। এরপর জুনোকে খোঁজবার জন্য ওরা আবারও শেষবারের মতন মিলিটারি ক্যাম্পে আসে। সেখানকার লোকেদের রিকোয়েস্ট করে প্লিজ বলুন যে জুনো কোথায়। তখন ওরা স্বীকার করে নেয় যে জুনো 6 মাসের জন্য পাহাড়ের ওপরে বর্ডার লাইনে রয়েছে, 6 মাস পর ফিরবে। কথাটা শোনার পর হংজুর মন ভেঙে যায়। ও খুব ধীরে ধীরে হাঁটতে লাগে। হুইয়ং বলে তাড়াতাড়ি হাঁটো, নইলে লাস্ট বাসটা আমরা মিস করব। আর বলতে বলতে ওরা লাস্ট বাসটা চলে আসে। আর এখানে হংজু রাস্তায় হোঁচট খেয়ে পড়ে যায়, আর শুধুমাত্র ওর জন্য ওরা দুজনে বাসটা মিস করে যায়। পরের দিন এখানে আমরা এখানে বর্তমানে ফিরে আসি। হুইয়ং ট্যাক্সি করে এয়ারপোর্ট যাচ্ছে ইউএসএ ফিরে যাওয়ার জন্য। ঠিক তখনই হেজির ফোনটা আসে। হেজি ফোন করে বলে হংজুর এখানে একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। কথাটা শোনা মাত্র হুইয়ং ড্রাইভারকে গাড়ি ঘোরাতে বলে, হাসপাতালের দিকে যেতে বলে। ছুটে নিজের ব্যাগপত্র না নিয়ে হাসপাতালের ভেতরে হংজু যেখানে রয়েছে সেখানেও চলে যায়। আর হংজুকে আঘাতপ্রাপ্ত অবস্থায় দেখে ওর মনটা ভেঙে যায়। তখন ও বলে যে তুমি এরকমটা কেন করলে, এত বেখেয়ালি কেন? ডাক্তারের পর বলে মেয়েটির লোকাল গার্জেন কেউই নেই, মেয়েটি অনাথ, তাই আমরা কাউকে বুঝতে পারছিলাম না। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যাদের কাছেও মানুষ হয়েছিল তারাও ওকে এখানে অস্বীকার করে নিয়েছে। তারপর থেকে এক প্রকার অনাথের মতন করেও মানুষ হয়েছে। তো এভাবে মাঝে মাঝে যখন ওর শরীর খারাপ করতো হাসপাতালে এসেই ঘুমিয়ে পড়তো, কারণ ওকে যত্ন আত্তি করার মতন কোনো মানুষ ছিল না। অঞ্জু এরকম একদিন জ্বরের ঘোরে ভুলভাল বকতে থাকে আর বলে কেউ আমাকে একটু জল খেতে দাও। তখনই ওর জ্ঞানটা ফিরে আসে। ও বর্তমান সময় দেখে যে ওর হাত ধরে হুইয়ং চেপে ধরে বসে রয়েছে। হুইয়ংকে বলে আমি ঠিক আছি, আমি একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম, আমি ভালো আছি, তুমি এখন যেতে পারো। হুইয়ং বলে সেটা সম্ভব নয়, তুমি ভালো মতনই জানো। এরপর ওর হাতটা নিজের বুকের ওপর রেখে বলে এখনো কি তুমি কিছুই বুঝতে পারছো না? এখানেই পর্ব শেষ হয়।